পরিচালক অসিত সেন শিল্পী শচীন দেব বর্মনের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, শচীন দেব বর্মনকে আমি সামনাসামনি প্রথম দেখি ভারতলক্ষ্মী স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে কাজ করার সময়, কিন্তু তখন কোনো আলাপ ছিল না। 1956 চলাচল ছবি করার পর এই পরিচালক অসিত সেনের জন্ম হয়। পরে জেনেছিলাম উনি আমার ছবির খুব ভক্ত ছিলেন। আমি বোম্বে যাওয়ার পর টুকটাক দেখা সাক্ষাতের ফাঁকে ফাঁকেই নিকট পরিচিতি গড়ে ওঠে। পরে বেশি ঘনিষ্ঠতা গড়ে ওঠে খেলার মাঠে। তখন খেলার মাঠে একটা কথা চালু ছিল যে অসিত সেন খেলার মাঠে হাজির থাকলে ইস্টবেঙ্গল জেতে। উনি তো ইস্টবেঙ্গলের গোঁড়া ভক্ত ছিলেন, আর আমার সম্পর্কে ওই চালু কথাটা শুনেছিলেন। কাজেই খেলার মাঠে আমাকে দেখলেই আগ্রহ করে ডাকতেন, অসিত আইছস, আসো আসো, এইখানে বসো বলে নিজের পাশে জায়গা করে দিতেন। উনি ইস্টবেঙ্গলের প্রতি কীরকম অনুরক্ত ছিলেন একটা গল্প বলি। বোম্বেতে একবার রোভার্স কাপ খেলা হচ্ছে, খেলছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। আমি মাঠে যাচ্ছি, এমন সময় অভিনেতা দিলীপ কুমারও আগ্রহী হলেন আমার সঙ্গে যেতে। মাঠে যথারীতি শচীনদাও হাজির। আমাকে দেখেই যেমন ডাক দিতেন তেমনি ডাক দিলেন। পাশে দিলীপ কুমারকে দেখে আমায় জিজ্ঞেস করলেন, ও কারে সাপোর্ট করে? দিলীপ কুমারকে জিজ্ঞেস করতে বললেন মোহনবাগান। ব্যাস, আর যায় কোথায়, চেঁচাতে লাগলেন, তারাও ওকে, তারাও এখান থেকে। মানুষ হিসেবে শচীনদার কঞ্জুস বলে একটা অখ্যাতি ছিল। সেই সম্পর্কে এত গল্প আছে যে এই অখ্যাতি মোছা যাবে না। যেমন একটা বলি, তিনি নিজে পান খাবেন হয়তো, সামনে আরও 4-5 জন বসে আছেন। তিনি কারুকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের থেকেই বলে গেলেন, তোমার তো পান খেলে দাঁতের অসুবিধা হয়, তোমার খেলে তো অমুক অসুবিধা হয়, তোমার খেলে তমুক অসুবিধা হয়। এইভাবে সবাইকে কাটিয়ে নিজের জন্য একটি বড়জোর 2টি পান আনতে দিলেন। কেউ যদি বলল, শচীনদা একটা পান খাওয়াবেন, অমনি হেঁকে উঠতেন, এই বয়সে তোমরা পান খাবে কি, দাঁত নষ্ট হবে, অমুক গণ্ডগোল হবে, পান খাবো তো আমরা। কিন্তু কাজের ক্ষেত্রে এই অখ্যাতি একেবারে অকেজো হয়ে যেত। কাজের ক্ষেত্রে তার অপরিসীম নিষ্ঠা শেখার মতো ছিল। একবার বিমল রায় তার সুজাতা ছবির জন্য শচীন দেবকে বললেন, আমি এই ছবিতে দারুণ একটা সিকোয়েন্স তৈরি করেছি, আপনিও এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণভাবে দিন। শচীনদা বললেন, কই, আমায় সিকোয়েন্সটা দেখাও। বিমল রায় বললেন, হ্যাঁ নিশ্চয়ই। শচীনদা একবার নয় বিমলবাবুকে কাজে যেতে বলে কতবার যে ছবির রাশ প্রিন্টে ওই সিকোয়েন্সটা দেখেছিলেন তার ইয়ত্তা নেই। তারপর বাইরে এসে বিমলবাবুকে বললেন, বিমল, তোমার সিকোয়েন্সটা দারুণ, আমাকে তাড়া দিও না, আমায় 3 দিন সময় দাও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে ভাবতে। বিমলবাবু বললেন, আচ্ছা। 3 দিন পরে শচীনদা এসে বললেন, ওহ, কি সিকোয়েন্স তৈরি করেছো বিমল। আমি ভেবে দেখলাম ওখানে কোনো মিউজিক দিওই না, ওখানে সাইলেন্স ইজ দ্য বেটার দ্যান দ্য মিউজিক এই কথাটিরই প্রযোজ্য হবে বেশি। যেখানে অন্য কোনো সঙ্গীত পরিচালক বড় বড় কথা বলে মুনাফা লুটে নিতেন, সেই জায়গায় উনি সিকোয়েন্সটা নিয়ে কি প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে ভেবেছেন, তারপর মতামত দিয়েছেন। তাতে ওনার লাভ নেই, তাই হোক। অত গুণী মানুষটার মধ্যে কোথায় যেন একটা শিশু সুলভ ব্যাপার লুকিয়ে থাকত। মাঝে মধ্যেই সেই শিশুসুলভ ভাব প্রকাশ পেত। যেমন 2-1টা ঘটনা বলি। আমার পরিচালিত তেরি আর্চ ছবিতে যদি মুক্তি পায়নি ছবিটি, শচীনদা সুর দিতে রাজি হওয়ার সময় বললেন, আমি প্রযোজককে জানি না, তুমি ছবির পরিচালক, এইটুকু শুনেই আমি তোমার ছবিতে কাজ করতে রাজি হয়েছি। এর কিছুদিন পরই হঠাৎ একদিন ভোরবেলায় ফোন। আমি ঘুমোচ্ছিলাম, কোনো রকমে চোখটা খুলে রিসিভার হাতে নিয়ে বললাম, কি ব্যাপার শচীনদা, এই ভোরবেলায়? এটা তোর কাছে ভোরবেলা, আমার ভোর অনেক আগেই হয়ে গেছে। শোন, তোর ছবির প্রযোজক আসছে, ফোন করেছিল, তোকে ঠিক 15 মিনিট সময় দিলাম, তার মধ্যেই তুই তৈরি হয়ে চলে আয়। যতটা সম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম। শচীনদার বাড়িতে ঢুকেই বিরাট হলঘরটার এক প্রান্তে গান বাজনার সরঞ্জাম সাজানো, তার অপর প্রান্তে খাবার টেবিল, চেয়ার, বাকি 2টি প্রান্তে লোকের বসার জন্য সোফা সেট। আমার পৌঁছানোর আগেই আমার প্রযোজক সেখানে পৌঁছে গেছে। তিনি ঘরের এক প্রান্তে সোফার ওপর বসে, আমি তার উল্টো দিকের সোফায় বসলাম। ভদ্রলোক আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ শচীনদা লুঙ্গি পরনে, খালি গায়ে, হাঁটু পর্যন্ত একটা গাঁদা ফুলের মালা পরে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাত দুলিয়ে দুলিয়ে হাঁটছেন। চলার তালে তালে মালাটাও
দুদিকে দুলছে। আমি ইশারায় প্রযোজককে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? ভদ্রলোক সেই একই রকম করুণ মুখ করে ইশারায় জানালেন, জানি না। কিছুক্ষণ পর শচীনদার জিজ্ঞাসা করলেন, ও বাংলা বোঝে? আমি বললাম, জানি না, বলতে পারবো না। উনি বললেন, লোকটা ভালো নয়, আমায় ফাঁসিয়েছে। লোকটা তখন বলল, ফাঁসাইনি আমি। শচীনদা লাফিয়ে উঠে বলল, আরে ও বাংলা বোঝে? আমি বললাম, আরে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটি এই ইন্ডাস্ট্রিতে বহু প্রচলিত এবং সব ভাষার লোকই এই শব্দটি ব্যবহার করে, তা হলো ফাঁসানো। আসলে প্রযোজক ভদ্রলোক সেদিন শচীনদার প্রাপ্য 30,000 টাকা দিতে এসেছেন, কিন্তু তার মধ্যে কিছু নোট আছে 1,000 টাকার। কিন্তু শচীনদার ইচ্ছে তখনকার গভর্নমেন্টের সই করা 100 টাকার নোটে 30,000 টাকা নেবেন। পরে শুনেছিলাম প্রযোজক ওইভাবেই টাকা জোগাড় করে দিয়েছিলেন। আর একদিন দুপুরবেলা হোটেলে শুয়ে আছি, এমন সময় বেয়ারা এসে খবর দিল বর্মন সাহেব এসেছেন। প্রথমে তো বিশ্বাস হয়নি যে এই গরমের ভর দুপুরে আমার কাছে বর্মন সাহেব আসতে পারেন। যাই হোক, আমি রিসেপশনে খুঁজে দেখলাম কোথাও উনি আমার জন্য বসে আছেন। রিসেপশন জানালো উনি বাইরে গাড়িতে বসে আছেন, পরনে সেই আদি অকৃত্রিম লুঙ্গি, গায়ে একটা গেঞ্জি। নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। আমাকে দেখে বললেন, এসো অসিত, তোমার সঙ্গে একটা কথা আছে, গাড়িতে উঠে বসো। গাড়িতে উঠে বসলাম। জিজ্ঞেস করলেন, শোনো, তুমি কি টাকা পয়সা কিছু খাইয়েছো? কেন? অ্যাওয়ার্ড পাওয়ার জন্য? বললাম, না। তাহলে তুমিও পাইবা না, আমিও না। ভালোই হলো। সে বছর আমার মমতা আর ওনার সঙ্গীত পরিচালিত ছবি গাইড অ্যাওয়ার্ড নমিনেশনে ছিল। তাই ওই ভর দুপুরবেলা গরমের মধ্যে ছুটে এসেছেন জানতে আমি অ্যাওয়ার্ডের জন্য কোনো টাকা পয়সা ঢেলেছি কিনা। না বলার পর বললেন, ওইটুকুই জানতে এসেছিলাম। তারপর গাড়ি চালিয়ে চলে গেলেন। পার্টিতে শচীনদা খুব একটা যেতেন না, কিন্তু যদি কখনো যেতেন তো একেবারে সেই জমিদারি পোশাকে, আদি পাঞ্জাবি, কোঁচানো ধুতি। একবার এক পার্টিতে দেখি শচীনদা এসেছেন। আমাকে দেখে হাত নাড়লেন। কিছুক্ষণ পরে দেখি হাত দুটো পেছনে করে আমার দিকে এগিয়ে আসছেন। আমার হাতে হুইস্কির গ্লাস ছিল। ওনাকে দেখে হাতটা পেছনের দিকে করে নিলাম। উনি এসে বললেন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, পরে আড়ালে বলবো। তুই এখন আছিস তো? হ্যাঁ। তারপরে বললেন, তুই ড্রিঙ্ক করছস? না। আমি হেসে বললাম, হ্যাঁ শচীনদা, আপনাকে দেখে হাত দুটো পেছন দিকে নিয়ে গিয়েছিলাম। তখন উনিও পেছন থেকে হাত দুটো সামনে বার করতেই দেখলাম হাতে ড্রিঙ্কসের গ্লাস। বললেন, এই দেখ, আমিও একটা নিয়েছি, খা না খা। সেই প্রথম আমি জানলাম যে শচীনদা ড্রিঙ্ক করেন। এক সময় একজন এসে খবর দিল শচীনদা আপনাকে সুইমিং পুলের ধারে ডাকছেন। যেতে বললেন, শোন, তোর কাছে একটা কথা জানতে চাই। পঞ্চমের সম্পর্কে কী ধারণা তোর? বললাম, ও তো একটা জিনিয়াস দাদা। ঠিক বলছস? আমাকে তেল লাগাচ্ছস না তো? না দাদা, দেখবেন ও খুব বড় হবে। ব্যাস এইটুকুই। আমার সঙ্গে আড়ালে কথা বলা শেষ। নিজের কাজের জগতে মানুষটার অধ্যবসায়, নিষ্ঠা ও হিসেবে মন মুগ্ধ করত। বলতো, আমি আমার কর্তব্য ঠিকমতো করব, তুমি তোমার কর্তব্য করবে না কেন? অর্থাৎ পরিসরকেও ঠিকমতো টাকা পয়সা দিতে হবে। সেখানে কোনো ফাঁক থাকলে উনি তুলকালাম করে ছাড়বেন। আমাকেও শেখাতেন পাওনা গণ্ডা গড়ায় গণ্ডায় আদায় করে নেওয়ার জন্য। আজ মনে ভাবি, ওনার কথা ঠিকমতো শুনলে জীবনে হয়তো অনেক কিছু করতে পারতাম। যাক সে কথা। আবার ওই রকম পরিণত মানুষের জীবনের কোনো কোনো বাঁক শিশুর সারল্য থেকে অবাক হয়ে যেতাম। আর একটা বড় জিনিস ওনার চরিত্রে ছিল নিজের মাতৃভাষার প্রতি দুর্বলতা। সব সময় উনি নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতেন না। দেব সাহেবকে কোনোদিনই দেব বলে ডাকতেন না, ওনাকে ডাকতেন দেব বলে। কলকাতা থেকে যখন বোম্বে যেতেন তখন কখনো প্লেনে যেতেন না, সব সময় ট্রেনে যেতেন। আর যাবার সময় দুটো টিনের মাথায় ফুটো করে তাতে জল ভরে কই মাছ নিয়ে যেতেন। কখনো বলতেন, তোমাদের হেমন্ত টেমন্তর অনেক বুদ্ধি না, একসঙ্গে অনেক ছবির সুর দেয়, আমি তো পারি না। উনি বরাবরই যে ছবির সুর দেওয়ার কাজ নিতেন, তখন অন্য ছবির কাজ হাত দিতেন না। এই যুগে এই নিষ্ঠা এখন বিরল।